শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ উপন্যাস শ্রীকান্ত নিয়ে আজ আমরা কথা বলব। চলুন এক চিরন্তন পথিকের চোখে জীবনকে দেখার এই যাত্রায় আমরাও সামিল হই। আচ্ছা, ভেবে দেখুন তো, যদি কোনো যাত্রার আসল উদ্দেশ্য গন্তব্যে পৌঁছানো না হয়, বরং পথটাকেই উপভোগ করা হয়। উপন্যাসটা কিন্তু শুরুতেই আমাদের এই গভীর প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়। তাহলে কে এই শ্রীকান্ত? ঠিক হিরো বলতে আমরা যা বুঝি সে কিন্তু তেমনটা নয়। সে আসলে জীবনের একজন নীরব দর্শক। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা, যা তাকে কোথাও থিতু হতে দেয় না। আর তার এই ঘুরে বেড়ানোর মধ্যে দিয়েই কিন্তু তখনকার সমাজটা জীবন্ত হয়ে ওঠে, ঠিক যেন একটা আয়নার মতো। তো শ্রীকান্তর এই যাত্রার শুরুটা হয়েছিল কিভাবে? একদম ছোটবেলায় তার এক বন্ধুর কাছ থেকে সে পেয়েছিল নির্ভীকতার প্রথম পাঠ। আর সেই বন্ধুটা ছিল ইন্দ্রনাথ। মানে এমন একটা ছেলে যার কাছে নিয়ম ভাঙাটা ছিল একটা খেলার মতো। ভয় ডর বলে কিচ্ছু ছিল না তার। বলা যেতে পারে সে ছিল বাঁধনহারা এক স্বাধীনতার প্রতীক। আর শ্রীকান্তের জীবনে এই ইন্দ্রনাথের প্রভাব ছিল অঙ্কম গভীর। ভাবুন তো একবার, মাঝরাত, ফুসছে নদী, আর তার মধ্যেই নৌকো নিয়ে বেরিয়ে পড়েছে দুটো ছেলে। হঠাৎ করেই ভয়ঙ্কর ঝড় উঠল, চারদিক অন্ধকার, কিন্তু ইন্দ্রনাথের কোনো ভ্রুক্ষেপই নেই। সে তো বিপদ দেখে হাসছে। আর ঠিক তখনই সেই অন্ধকারের মধ্যেই তারা এমন কিছু একটা দেখতে পেল যা তাদের জীবনকে নাড়িয়ে দিয়েছিল। এই যে কথাটা, কাপুরুষ ধরা পড়লেই বা কি, ফাঁসি তো আর দিতে পারবে না, ব্যাস, এই একটা লাইনেই কিন্তু পুরো ইন্দ্রনাথকে চেনা যায়। সমাজের নিয়ম বা বিপদের ভয় কোনো কিছুই যেন তাকে আটকাতে পারত না। সেই ভয়াবহ আবিষ্কারটা কি ছিল? নদীর জলে ভাসছিল একটা মৃতদেহ। কলেরায় মারা যাওয়া এক হতভাগ্য মানুষ, যাকে সৎকার করারও কেউ ছিল না। এই যে মৃত্যু আর সমাজের এই উদাসীনতা, এটার সঙ্গে শ্রীকান্তের প্রথম পরিচয় এখানেই। এই অভিজ্ঞতাটা কিন্তু ওর সারা জীবনের যাত্রায় বারবার ফিরে আসবে। তো এই যাত্রাপথে শ্রীকান্ত এরপর সাক্ষী হয় সমাজের আরও একটা কঠিন রূপের, সেই অদৃশ্য দেয়ালগুলোর, যা মানুষে মানুষে বিভেদ তৈরি করে। একবার প্লেগের ভয়ে জাহাজের যাত্রীদের আটকে রাখা হয়েছিল এক জায়গায়, যেটাকে বলা হচ্ছিল কোয়ারেন্টাইন। কিন্তু এটা শুধু একটা রোগ ঠেকানোর ব্যবস্থা ছিল না। এটা ছিল আসলে সমাজের ওই বড় বিভেদটারই একটা ছোট সংস্করণ, যেখানে সমাজ তার অপছন্দের মানুষদের একপাশে সরিয়ে দেয়, একঘরে করে রাখে। আর সেই কোয়ারেন্টাইনের ভেতরের অবস্থাটা ছিল ভয়াবহ। মানুষের সব সম্মান, যা কিছু সম্বল ছিল, সব কেড়ে নেওয়া হতো। কোনো মতে বানানো কুড়ে ঘরে থাকতে দেওয়া হতো, আর ব্যবহার করা হতো পশুর মতো। আর এখানেও সেই একই ছবি। গরিব সাধারণ মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পেত। আর যাদের পয়সা বা ক্ষমতা আছে, তারা ঠিকই কোনো না কোনোভাবে বেরিয়ে যেত। মানে এটা এমন এক জায়গা ছিল যেখানে একদিকে সামাজিক পরিচয়ের কোনো দাম নেই, আবার অন্যদিকে ওই পরিচয়টাই সবকিছু। শ্রীকান্তের এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তার জীবনে আসা নারীরা। এবার আমরা উপন্যাসের সেই হৃদয়ে প্রবেশ করব, যেখানে আমরা দেখব এমন কিছু নারীকে যারা সাহস করে সমাজের নিয়মকে প্রশ্ন করেছিল। আসলে শ্রীকান্তরের পুরো যাত্রাপথটাকেই যেন এঁকে দিয়েছে এই নারীরা। এরা সবাই ছিলেন অসাধারণ, কারণ তারা সমাজের বেঁধে দেয়া কঠোর নিয়মের বাইরে নিজেদের জীবনটা যাপন করার সাহস দেখিয়েছিলেন। বলা যেতে পারে প্রত্যেকেই নিজের মতো করে এক একজন যোদ্ধা ছিলেন। প্রথমে আসে রাজলক্ষ্মীর কথা। পেশায় একজন বাইজি, কিন্তু সে শুধু এটুকুই নয়। সে ধনী, স্বাধীন, এবং সবচেয়ে বড় কথা, সে নিজের জীবনের শর্তগুলো নিজেই ঠিক করে। সমাজের ভণ্ডামিকে সে একদম পরোয়া করে না। আর শুধু তাই নয়, সে ছিল শ্রীকান্তের এমন একজন সঙ্গী যার সাথে মনের আর বুদ্ধির মিল ছিল। তার এই কথাটা শুনুন, তুমি আমায় ত্যাগ করতে পারো, কিন্তু ধর্মের দোহাই দিয়ে আমি যে তোমাকে ত্যাগ করব, এ কথা আমি কোনোদিন মানব না। কি অসাধারণ জোর, তাই না? এই একটা কথাতেই বোঝা যায় প্রচলিত ধর্ম বা সমাজের চেয়েও তার কাছে মানুষের প্রতি ভালোবাসা আর বিশ্বাস ছিল অনেক বড়। এরপর শ্রীকান্ত জীবনে আসে অভয়া। সে আরেক প্রতিবাদী চরিত্র। ভালোবাসার মানুষের জন্য সমাজের চোখে সম্মান, মর্যাদা সবকিছু সে বিসর্জন দিয়েছে। সে চিৎকার করে প্রতিবাদ করে না, বরং শান্তভাবে সব প্রতিকূলতার মুখোমুখি হয়। সমাজের নিন্দা, সমালোচনা কোনো কিছুকেই সে ভয় পায় না। নিজের নৈতিক বিশ্বাসে একদম অটল থাকে। অভ্যায়ার এই কথাটা শুনুন, যা করবার তা আমাকেই করতে হবে। আপনি এখন বিশ্রাম করুন শ্রীকান্তবাবু। কি সহজ, কিন্তু কতখানি আত্মবিশ্বাসী একটা কথা। এখান থেকেই বোঝা যায় সে কতটা আত্মনির্ভরশীল। অন্যের সাহায্যের জন্য বসে থাকার পাত্রী সে নয়। তাহলে দেখুন, রাজলক্ষ্মী আর অভয়া দুজনের প্রতিবাদের ধরনটা কিন্তু একদম আলাদা। রাজলক্ষ্মীর প্রতিবাদটা প্রকাশ্য,
খুব সাহসী, সে যেন সমাজের চোখে চোখ রেখে কথা বলে, নিজের দুনিয়া নিজেই গড়ে তোলে। আর অন্যদিকে অভয়ার প্রতিবাদটা অনেক বেশি ব্যক্তিগত, নীতিকে আঁকড়ে ধরে। সে নীরবে সমাজের সব অবিচার সহ্য করে, কিন্তু নিজের ভেতরের নৈতিকতার রাস্তা থেকে এক চুলও সরে না। একজন যদি হয় আগুনের শিখা, তো অন্যজন শান্ত নদী। তো এত কিছুর পর এই যাত্রার শেষে কি হয়? এখানেই উপন্যাসটার সবচেয়ে আধুনিক দিকটা বেরিয়ে আসে। শ্রীকান্ত কি শেষ পর্যন্ত কোনো একটা ঠিকানা খুঁজে পায়, কোনো উত্তর পায় জীবনের? না, সে কিছুই খুঁজে পায় না, কারণ তার উদ্দেশ্যই তো খুঁজে পাওয়া নয়, বরং খুঁজে চলা, চলতে থাকা, দেখতে থাকা আর প্রশ্ন করে যাওয়া। আর এটাই কিন্তু এই উপন্যাসের আসল শক্তি। এখানে কোনো সহজ সমাধান নেই। জীবনটা যেমন জটিল, শ্রীকান্তের যাত্রাও ঠিক তেমনই। কখনো শেষ হয় না, চলতেই থাকে। ওর জীবনটা যদি আমরা দেখি তাহলে একটা চক্রের মতো। প্রথমে কোনো একটা অভিযান, তারপর জীবনে আসে ভালোবাসা, তারপর সেই সম্পর্ক ভেঙে যায়, বিচ্ছেদ হয়, আর তারপর শ্রীকান্ত আবার বেরিয়ে পড়েন নতুন কোনো পথের খোঁজে। সে কোথাও থিতু হতে পারে না। একটা অধ্যায় শেষ তো আরেকটা শুরু। আর এটাই বারবার বুঝিয়ে দেয় যে ওর কাছে কোনো গন্তব্য নয়, ওই যাত্রাপথটাই ছিল আসল। শেষ পর্যন্ত শ্রীকান্ত আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, যে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার থেকে প্রশ্নটা করে যাওয়া অনেক বেশি জরুরি। জীবনের এমন কিছু যাত্রা থাকে যা আমাদের নিজেদেরকে আর আমাদের চারপাশের পৃথিবীকে একদম নতুন করে চিনতে শেখায়। আমাদের সবার জীবনেই হয়তো এমন কোনো না কোনো যাত্রা চলছে, যা আমাদের কাছে এই পৃথিবীকে একটু একটু করে উন্মোচন করছে, তাই না?